ये बाबूराव का स्टाइल है, तू समझा ना? ये শুরু हो गया क्या? আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভারতের ট্যুরিস্ট ভিসার ব্যাপারে একটু কথা বলবো। ভারতের সাথে বাংলাদেশের কিছু হলেই ভারত বরাবরই বাংলাদেশিদের উপর ট্যুরিস্ট ভিসার উপরে হামলা করে। যে কোনো একটা বিষয় ঘটলেই বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসার উপরেই প্রথমে আঘাতটা আনে, ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। তো বিভিন্ন জায়গায় দেখলাম যে বিভিন্ন ইউটিউবাররা আছে যারা হচ্ছে এই ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে, এই 23 তারিখে চালু হয়ে যাচ্ছে, এই 22 তারিখে চালু হয়ে যাচ্ছে, এই 25 তারিখে চালু হয়ে যাচ্ছে, এরকম করে করে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার তারা এই কন্টেন্টটা মেক করতেছে আর মানুষরা সেটা দেখছে। কিন্তু আসলে ট্যুরিস্ট ভিসা কবে চালু হচ্ছে সেই ভিডিওর মধ্যে তারা কিন্তু পারফেক্টলি বলতে পারছে না। বিষয়টা এমনই হওয়া উচিত, কারণ এটার ব্যাপারে এখনও পারফেক্ট কোনো খবর আসেনি। যদি আমরা দেখি কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র দপ্তরের জয়শঙ্কর যিনি আছে, উনি বলেছে যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক স্থিতিশীল রাখতে চায়। এটা আসলে উনি নিজে বলেছে নাকি ওনাকে কেউ প্রশ্ন করেছে তার পরিপ্রেক্ষিতে বলেছে? আসলে সাংবাদিকরা প্রশ্ন করলে তখন উনি এটা বলেছে, এইটা নিজে থেকে উনি বলেনি। কারণ ভারতের তরফ থেকে এখনও বাংলাদেশের সাথে সম্পর্কর উন্নতির ব্যাপারে কোনো কথাই কিন্তু হয়নি, কোনো ডিপার্টমেন্টেই হয়নি। আর বাংলাদেশে তো বসে বসে কয়েকজন আছে, 5-6 জন, যারা ভারত বিরোধিতা করে যাচ্ছে। বিদেশে বসে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যিনি ভারত বিরোধীর ব্যাপারে যেভাবে লেগেছে, মনে হচ্ছে যে অনেক আগের জমানায় হয়তো তার কোনো ফ্যামিলিকে ভারত ক্ষতি করে ফেলেছিল বা কোনো তার বিরুদ্ধে কোনোদিন কোনো কিছু করেছিল ভারত, এমনভাবে ভারত বিরোধী করে বেড়াচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর যিনি ফ্রান্সে বসে কাজ করছে, যাকে সবাই চিনেন। আর বাংলাদেশেও আরও অনেকেই আছে, স্টুডেন্টদের মধ্যেও আছে, তারাও কিন্তু ভারত বিরোধী করে যাচ্ছে। সবাই না, কিছু আছে যে ভারত বিরোধী করে যাচ্ছে। আমি মনে করি এরকম 5-6 জন লোককে ইগনোর করাই উচিত যারা ভারত বিরোধী করছে। মনে রাখতে হবে কখনোই পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে আমি নিজে কখনো ভালো কিছু করতে পারবো না। যেমন আপনারা ইতিমধ্যে একটা কথা শুনেছেন যে 3000 মেট্রিক টন ইলিশ কিন্তু এই দুর্গাপূজায় বাংলাদেশ সরকার ভারতকে দিতে সম্মতি করেছে। তো এর আগে কিন্তু শুনছিলাম যে কোনো ইলিশ দিবে না, আগে বাংলাদেশের মানুষই ইলিশ খাক তারপরে ভারতে দিবে, এরকম কথা আসতেছিল। তার মানে বোঝা যাচ্ছিল যে ইলিশ দিবে না, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার দিচ্ছে। এটা একটা পজিটিভ জিনিস। এবং আরও একটা জিনিস দেখা গেছে যে বাংলাদেশ রেলওয়ে, কমলাপুরে খবর নিয়ে জানা গেছে বাংলাদেশ রেলওয়ের যে মেন হেড আছে স্টেশন মাস্টার কমলাপুরের, ওনারা বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে বারবার ভারতকে চিঠি দেওয়া হয়েছে, এমনকি 4-5 বার চিঠি দেওয়া হয়েছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস আর একটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস, এই ট্রেন তিনটি চালু করা হোক। তারা কিন্তু দুর্ভোগে পড়েছে যে এই যাত্রীবাহী ট্রেনটায় না যেতে পেরে, অর্থাৎ তারা কিন্তু প্রায় প্রতিদিনই কমলাপুরে আসে খবর নিচ্ছে যে কবে ট্রেনটি চালু হবে। কিন্তু দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ রেলের তরফ থেকে সাড়া দিয়েছে, প্রায় 4-5 বারের মতো চিঠি দিয়েছে, কিন্তু ভারতের তরফ থেকে কোনো সাড়াই মিলছে না। আসলে ভারত চাচ্ছেটা কি তাহলে? তারা কি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চায় না? বা এখন তো বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল আছে, তাহলে কেন ভারত এখনও ট্রেনটা চালু করতেছে না? এটা তো একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ট্রেনটা তো চালু করে দেওয়া উচিত, ট্রেনে তো কোনো সমস্যা নাই, ট্রেন তো বাংলাদেশের ভিতরেও চলতেছে এখন। আরেকটা ব্যাপার শুনেছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি কিনা ভারতের জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে চেয়েছেন, তো সেইখানে ভারতের প্রধানমন্ত্রী মেবি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন কিনা এটা নিয়ে এখনও ক্লিয়ারেন্স স্টেটমেন্ট কিন্তু আসেনি। তো এটা নিয়ে কিন্তু এখনও ক্লিয়ার স্টেটমেন্ট আসেনি আসলে বৈঠকটা হবে না হবে না। তো এগুলি যদি অ্যানালাইসিস করে দেখা যায় তাহলে বাংলাদেশিদের ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে না হবে না, এই পুজোর আগে চালু হওয়ার কি সম্ভাবনা আছে? কি মনে হয় আপনাদের? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি বলি পুজোর আগ তো দূরের কথা, এ বছরেও বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে কিনা এটা বলাটা কঠিন। চালু হতে পারে, বাট নাও হতে পারে। চালু হওয়ার যে লক্ষণ সেগুলি কিন্তু এখনও বাংলাদেশ এবং ভারতের মধ্যে দেখা যাচ্ছে না। আমরা জানি বাংলাদেশের চারপাশেই কিন্তু ভারত, আর ভারতে ঘোরার জন্য কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে। সেসব জায়গায় কিন্তু বাংলাদেশিরাই সবচেয়ে বেশি যায়। পুরো বিশ্ব থেকে ভারতে যারা যে ট্যুরিস্টগুলি আসে তার মধ্যে থেকে দ্বিতীয় অবস্থানে কিন্তু বাংলাদেশ রয়েছে, প্রথম অবস্থানে আমেরিকা রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন কী পরিমাণ বাংলাদেশি ট্যুরিস্ট ভারতে যায়। আর এত ট্যুরিস্ট যে ভারতে যায়, ভারত প্রতিদিন প্রায় 750 কোটি রুপি হারাচ্ছে। কিন্তু এটা আমার কথা না, এটা ভারতেরই টাইমস অফ ইন্ডিয়া ওদের একটা নিউজেরই কথা, যেটা আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে কিন্তু ভিডিও বানায় বলছিলাম।
অন্যদিকে যারা পাকিস্তান পাকিস্তান করে চিল্লাচ্ছেন আবেগে, মানে হুজুগে বাঙালি যারা পাকিস্তান পাকিস্তান করে চিল্লাচ্ছেন, পাকিস্তানের রিটার্ন ফ্লাইটের বর্তমান ভাড়া 80,000 টাকা। যদিও এটা কমায়, যদি কমায় কত হবে, 40,000 টাকা হবে। 40,000 টাকায় তো ভারতের আমরা জম্মু কাশ্মীর মানে রাজপ্রসাদের মতো ঘুরে আসতে পারি এবং প্লাস শপিংও করে আসতে পারি। কোন দুঃখে পাকিস্তান যাব? পাকিস্তান যাতায়াতে যদি 40,000 টাকা, যদি 40,000 টাকা কিন্তু ভাড়া না, 80,000 টাকা ভাড়া, কিন্তু আমি মানে বললাম যদি কমায়, যদি তো 40,000 টাকা যদি ভাড়াই লাগে আর ওখানে থাকা এক্সপেন্সিভ, খাওয়া, ঘুরতে হবে, সেটার হিসাব কে দেবে? তার থেকে তো থাইল্যান্ড যায় ঘুরে আসবে মানুষ, সিঙ্গাপুর যায় ঘুরে আসবে, পাকিস্তান কেন যাবে? অর্থাৎ যে কন্টেন্ট ক্রিয়েটাররা ভারত বিরোধীর ভিডিও বানিয়ে বেড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা সেটাকে ইগনোর করেন। মনে রাখবেন, পাড়া প্রতিবেশীর সাথে কখনোই সম্পর্ক নষ্ট করে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনারই বাড়িতে যদি 5 জন ভাই ব্রাদাররা থাকে, আপনি কারোর সাথে ঝগড়া করে কি শান্তিতে থাকতে পারবেন? পারবেন না। ভারত তেমনই কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী একটা দেশ, তার সাথে সম্পর্ক ভালো বজায় রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। দোয়া করি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা যেন খুব শীঘ্রই চালু করে দেয়। ভারতের ফরেন মিনিস্ট্রি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করব, বর্তমান বাংলাদেশ সরকারের সাথে আপনারা বসেন, তারা যথেষ্ট ভালো, তাদের সাথে আপনারা কথা বলেন, নিশ্চয় একটা সমাধান বের হবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।